গল্পটা শুরু হয় অ্যামাজন রেন ফরেস্টের ঘন জঙ্গলের ওপরে উড়ে যাওয়া একটি ছোট প্লেন থেকে। জাস্টিন এবং তার বন্ধুরা চুপচাপ বসে বাড়ি ফিরছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একটি রহস্যময় কিছু প্লেনে আঘাত করে। আঘাতের পর প্লেনের নিয়ন্ত্রণ পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং নিচের দিকে দ্রুত পড়তে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে প্লেনটি জঙ্গলের ভেতরে জোরে ধাক্কা খায়। ধাক্কাটা এতটাই ভয়াবহ ছিল যে প্লেনের পেছনের অংশটা আলাদা হয়ে যায় এবং এক কিশোরী বাইরে ছিটকে পড়ে। প্লেন নিচে নামার সময় যাত্রীরা একে একে বাইরে পড়ে যাচ্ছিল। ভেতরে কান্না চিৎকার চারিদিকে ভরে যাচ্ছে। শেষ পর্যন্ত প্লেনটি জঙ্গলের মাঝখানে থেমে যায়। ধাক্কা চাপে গাছের ডালে পাইলটের শরীর ভেদ করে যায়, আর এক তরুণী তার বসে থাকার জায়গাতেই মারা যায়। যারা বেঁচে ছিল তারা দ্রুত নিচে নামতে শুরু করে, কিন্তু নামার সঙ্গে সঙ্গে নতুন বিপদ। এক ছাত্রের মাথা ঘূর্ণায়মান প্রোপেলারের মাঝে পড়ে যায়। বহু হুলস্থুলের মধ্যে তাদের জিপিএস ট্র্যাকারটিও হারিয়ে যায়, ফলে তারা পুরোপুরি জঙ্গলের মধ্যে আটকা পড়ে যায়। মোবাইলে কোনো সিগন্যালই ছিল না, তাই সাহায্য চাওয়ারও কোনো উপায় ছিল না। আরো খারাপ ব্যাপার হলো যে এই এলাকা সম্পর্কে অনেক বেশি ভালো জানতেন তিনি দুর্ঘটনার সময়ই মারা গিয়েছেন। এরপরে আসল ভয়ঙ্কর ঘটনা শুরু হয়। জঙ্গলে পড়া লোকজনের মধ্যে হার্বে নামের একজন জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। ভালো করে শোনার পর বুঝতে পারে এগুলো আশেপাশে থাকা কোনো আদিবাসী গোষ্ঠীর আওয়াজ হতে পারে। হার্বে ভাবে হয়তো তারা তাদের সাহায্য করতে পারবে, বরং হঠাৎই তারা আক্রমণ শুরু করে। সে আক্রমণে হার্ভের প্রেমিকা মারা যায় আর বাকিদের বিষাক্ত তীর ছুঁড়ে অজ্ঞান করে ফেলে। এইদিকে জাস্টিনের জ্ঞান ফিরে আসে। সে দেখে সে একটি কাঠের নৌকার ভেতরে বাঁধা অবস্থায় শুয়ে আছে। নৌকার সামনে আর পেছনে বসে আছে সেই ভয়ঙ্কর আদিবাসীরা। জাস্টিন ভয়ে নিজের হাতে দড়ি খোলার চেষ্টা করে, কিন্তু সামান্য নড়াচড়া করতেই এক আদিবাসী চিৎকার করে উঠে তাকে থামিয়ে দেয়। আর সে আদিবাসী পুরো শরীর কালো রঙের ছিল, আর চোখ দেখে মনে হচ্ছে সে এখানে জাস্টিনকে খেয়ে ফেলবে। সে কসাইটা ছিল মানুষ খেকো, এই আদিবাসী দলের এক নির্মম জল্লাদ। নৌকা তীরে পৌঁছানো মাত্রই কাবিলার আরো অনেক লোক তাদের ঘিরে ধরে। ছোট শিশু থেকে বড় সবারই শরীরে লাল রঙে রাঙানো ছিল। বন্দী ছাত্রছাত্রীদের কিছুক্ষণ পরে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তাদের গ্রামে। গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হয় অদ্ভুত এক স্বাগতম। আদিবাসীরা বন্দীদের শরীর ছুঁয়ে ছুঁয়ে দেখছিল, যেন নতুন কোনো জিনিস পেয়েছে। কিন্তু চারদিকে গাছে ঝুলে থাকা কঙ্কাল আর বাঁশের ডগায় মাথার খুলি দেখে সবাই ভয়ে শুকিয়ে যায়। এরপর তারা বড় বড় কুড়ে ঘরের সামনে পৌঁছালে লাঠিতে ভর দিয়ে এক সাদা দাড়িওয়ালা বৃদ্ধ এগিয়ে আসে। সেই ছিল এই গোত্রের প্রধান। তার কথাই ছিল এখানকার আইন। মাটিতে লাঠিটা ঠুকে দিতেই হইহুল্লা করা নরখাদক এক মুহূর্তেই চুপ হয়ে যায়। বৃদ্ধ সর্দার ধীরে ধীরে বন্দীদের কাছে এসে একে একে সবাইকে ভালো করে পরীক্ষা করে দেখে। নিজের ভাষায় কিছু বলে, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না। তাদের চোখে ছিল ভয়, আর তারা অবাক হয়ে এসব কিছু দেখছিল। কিছুক্ষণ পর সবাইকে টেনে হেসড়ে নিয়ে যেয়ে একটি শূকর রাখার খাঁচায় বন্দি করা হয়। খাঁচার বাইরে তখন ভিড় জমে গিয়েছিল। আদিবাসীরা এমন ভাবে তাকিয়েছিল যেন বাজার থেকে কোনো জানোয়ার কিনে এনে জবাইয়ের আগে দেখা হচ্ছিল। এইদিকে দলের মোটা লোকটির অবস্থা সবচেয়ে খারাপ। আদিবাসীরা তাকে আলাদা করে এক পাশে রাখে। হঠাৎ এক বৃদ্ধা এসে তাকে জোর করে এক বাটি ভর্তি অদ্ভুত পানীয় খেতে দেয়। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই তাকে তুলে একটি বড় পাথরের উপর শুয়ে দেওয়া হয়। হাতের দড়ি খুলে দেওয়া হলে কয়েকজন মুরগির মতো তার হাত পা চেপে ধরে। এরপর সর্দার সামনে এসে দাঁড়ায় এবং ভয়ঙ্কর আর নিষ্ঠুরতায় এক ঝাটকায় ছুরি দিয়ে ছেলেটির দুই চোখ বের করে ফেলে। তারপর সেগুলো চিবিয়ে চিবিয়ে খায়। পরক্ষণে তার জিভে কেটে নিয়ে সেটিও খেয়ে ফেলে। সেই সময় কালো কসাইটি বিশাল ছুরি তুলে নিয়ে একে একে ছেলেটির হাত পা কেটে ফেলতে শুরু করে। খুব অল্প সময়ে তার পুরো দেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তার দেহের মাংস আদিবাসীদের খাবার হয়ে যায়। তাকে এমন ভাবে কাটা হচ্ছিল যেন কোনো কসাই দোকানে শুয়োরের মাংস কাটছে। শরীরের প্রতিটি অংশ আলাদা করে জায়গা মতো সাজানো হয়, আর মাথাটিতে বিশেষ মশলা মাখিয়ে চুলাতে পোড়াতে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পোড়া মাংসের গন্ধে পুরো গ্রাম ভরে যায়। বাচ্চারাও লোভে জিভ চাটছিল। অন্যদিকে জাস্টিন ও তার বন্ধুরা এই দৃশ্য থেকে ভয়ে পাথর হয়ে যায়। এখন তারা নিশ্চিত পরবর্তী শিকার তারাই হবে। তবে সবাই তখন আতঙ্কে কাঁপছে। হার্বে তখনও অদ্ভুতভাবে শান্ত। সে ফোন বের করে সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল, যদিও কোনো লাভ নেই। আদিবাসীরা যেন মানুষের মাংস পেয়ে মেতে উঠেছিল। এই সব কিছু দেখে মনে হচ্ছিল এটা যেন তাদের কোনো উৎসব। শুধু পার্থক্য হলো তাদের খাবারের প্লেটে ছিল মানুষের মাংস। এই গোত্র শূকর বা গরুকে যেভাবে বেঁধে রাখতো ঠিক সেইভাবেই তারা মানুষকে বন্দি করে রাখতো। খাঁচায় থাকা মানুষগুলোকে সেখানে খাওয়া দাওয়া, ঘুম আর অন্যান্য কাজ সারতে হতো। তো এখন প্রশ্ন জাগে, ওরা আসলে কিভাবে এমন ভয়াবহ অচেনা দ্বীপের মধ্যে আটকা পড়েছিল আর নরখাদক আদিবাসীদের শিকার হয়েছিল? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে
গল্পের একদম শুরুতে আসলে একটি কোম্পানি নির্মমভাবে অ্যামাজন রেইন ফরেস্ট কেটে ধ্বংস করছে। তাদের সেই দুঃসাহসী কর্মকাণ্ডে স্থানীয় আদিবাসীদের ঘরবাড়ি মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আর এইসব কিছু নিয়ে দেশের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছিল। জাস্টিন এবং তার কলেজের সহপাঠীরা একটি মিটিং করে। মিটিং চলাকালীন হার্বে সবাইকে জানায় যে একটি কোম্পানি পেট্রোলিয়াম খুঁজতে গিয়ে পুরো বন ধ্বংস করছে, আর সঙ্গে আদিবাসীদের ঘরবাড়িও হারিয়ে যাচ্ছে। জাস্টিন তখন একটু রাগ ভরা কণ্ঠে বলে, তাদের ঘর বাঁচাতে কি আমাদের জঙ্গলে গিয়ে না খেয়ে থাকতে হবে? তার এই কথায় হার্বে অপমানিত হয়ে পড়ে এবং রাগে তাকে মিটিং থেকে বের করে দেওয়া হয়। পরের দিন কলেজে জাস্টিন এসে হার্বের কাছে ক্ষমা চায়। হার্বে তখন তাকে বলে, ওদের সাহায্য করাটা আমাদের দায়িত্ব। এরপর তারা বন রক্ষার জন্য একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করে। তারা জানতো কোম্পানির নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে, সাথে রয়েছে ভয়ঙ্কর সিগন্যালেরও সমস্যা। সব দিক থেকে বিবেচনা করে তারা ঠিক করে একদিন আগে সেখানে গিয়ে অবৈধভাবে সিগন্যাল অ্যাক্সেস নেবে এবং তারপর লাইভ নিউজ চালু করবে। এতে পুরো ঘটনা ভাইরাল হয়ে যাবে, মানুষও সমর্থন করবে, আর কোম্পানিকে বাধ্য হয়ে কাজ বন্ধ করতে হবে। সবাই হার্বের পরিকল্পনায় রাজি হয়ে যায়। জাস্টিন তার বাবাকে ট্রিপের অজুহাত দিয়ে তাদের সঙ্গে যাত্রা শুরু করে। এয়ারপোর্টে তাদের দেখা হয় একটি যুবকের সঙ্গে, যিনি এই পুরো পরিকল্পনার প্রধান। তিনি সবাইকে ফান্ড দিচ্ছিলেন, সব খরচ তিনি বহন করছিলেন। এতে জাস্টিন ভাবতে থাকে, একা এই ছেলে কেন এসব খরচ করছে। এরপর তারা একটি ছোট প্লেনে করে রওনা দেয়। সেখানে পৌঁছে একটি গাড়ি ভাড়া করে হোটেলে যায়। কিছুক্ষণ বিশ্রামের পর নৌকায় করে মূল গন্তব্যের কাছে পৌঁছিয়ে যায়। সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের ইউনিফর্ম পরে নেয়। হার্বের বন্ধু সবাইকে চেন ও তালা বিতরণ করে। সবাই নিজেদের সেই কোম্পানির বুলডেজার ও গাছে তালাবদ্ধ করে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত জাস্টিনের তালাটি কাজ করছিল না। সবাই মুখোশ পরে প্রতিবাদে মেতে ওঠে, আর জাস্টিনের অবস্থা আলাদা হয়ে দাঁড়ায়। এইদিকে কোম্পানির সিকিউরিটি বাহিনী ঘটনাস্থলে পৌঁছিয়ে যায়। হার্বে তখন পুরো ঘটনায় লাইভ নিউজের ভিডিও হিসেবে প্রচার করছিল। সিকিউরিটি কর্মীরা সবাইকে ধরতে চাইলেও তালাবদ্ধ থাকার কারণে কাউকে স্পর্শ করতে পারছিল না। কিন্তু জাস্টিনের তালা কাজ না করায় একজন গার্ড তাকে ধরে ফেলে। সে নিরাপত্তা রক্ষী তার মুখোশ খুলে ফেলে এবং তাকে গুলি করতে যাচ্ছিল। ভয়ে আতঙ্কে জাস্টিন হার্বের দিকে তাকিয়ে সাহায্য চায়, কিন্তু হার্বে নির্লিপ্ত থাকে, বরং আরো ভয়ানক ভাবে বলে, তার বাবা তো জাতিসংঘের একজন আইনজীবী, ওকে মেরে ফেলো, তারপর দেখি তোমাদের কি অবস্থা হয়। হার্বের এমন কথায় জাস্টিন সম্পূর্ণ ভেঙে পড়ে। ঠিক তখনই নিরাপত্তা দলের নেতার একটি ফোন আসে। কল পাওয়ার সাথে সাথে সব নিরাপত্তা রক্ষী গুলি নামিয়ে বন্দুক মাটিতে রেখে দেয়। জানা যায় ফোনটি এসেছিল শুধু জাস্টিনকে কেন্দ্র করে, আর তার কারণেই সবাই শেষ মুহূর্তে প্রাণে বেঁচে যায়। এরপর পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু দলের নেতা টাকা দিয়ে সবাইকে ছাড়িয়ে আনে। এরপর তারা একসাথে বিমানে উঠে বসে মনে মনে নিজেদের বিজয়ী ভাবতে থাকে। পৃথিবীর নানা প্রান্তে তাদের ভিডিও ছড়িয়ে পড়েছিল, তারা ভাইরাল হয়ে গিয়েছিল। এছাড়াও দেশে বিদেশে তারা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল। কিন্তু জাস্টিনের মন ভারী হয়ে ওঠে, কারণ সে বুঝে গিয়েছিল তাকে নিজেকে একটি অস্ত্রের মতো ব্যবহার করা হয়েছে। আর এরপরই ঘটে সেই ভয়াবহ কাহিনী যা আমরা আগেই দেখেছি। এরপর কি তারা এখান থেকে বের হতে পারবে? তাহলে চলুন দেখি এরপর কি হয়। পুরো গ্রামে বিদ্যুৎ না থাকায় রাত নামতেই সবাই ঘুমিয়ে পড়েছিল। চারিদিকে শুধু আগুনের আলো জ্বলছিল। সেই সুযোগে সেই দলটি পালানোর পরিকল্পনা করতে থাকে। দাঁড়িয়ালো ছেলেটি বলে, যদি আমাদের জিপিএস ট্র্যাকারটা পাওয়া যায় তাহলে বাইরে যাওয়ার জন্য সাহায্য চাইবে। কিন্তু হার্বে বলে, এতে কোনো লাভ নেই, আদিবাসীরা চারদিকে পাহারা দিচ্ছে, আর যেই তারা ওই মোটা ছেলে মাংস খাওয়া শেষ করে ফেলবে তারপর আমাদেরকেও এইভাবে মারবে। এই কথা শুনে জাস্টিন প্রচন্ড রেগে যায়, কারণ হার্বে তাদের এখানে নিয়ে এসেছিল। তার ভুল সিদ্ধান্তই সবাই এখন মৃত্যুর মুখে। কিন্তু এখানে বসে চুপচাপ মরে যাওয়ার অপেক্ষা তারা কেউই করছিল না। তাই এক মেয়ে খাঁচার ছাদ খুলে বাইরে ওঠার চেষ্টা করে, কিন্তু মাথা বের হতেই পাহারাদার আদিবাসী তাকে লক্ষ্য করে অজ্ঞান করে তীর ছুঁড়ে মারে। মুহূর্তে সে খাঁচার ভেতরে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে জাস্টিনের পাশে বসেছিল ছোট এক আদিবাসী ছেলে। সে জাস্টিনের গলায় ঝুলে থাকা অদ্ভুত বাঁশিটির মালাটা মনোযোগ দিয়ে দেখছিল। জাস্টিন তখন ভাবে, হয়তো এই ছেলের সাথে বন্ধুত্ব করলে সে আমাদেরকে পালাতে সাহায্য করতে পারে। তখন সে হালকা করে বাঁশিটি বাজায়। এই সুর শুনে কালো কষা ছুটে আসে, সঙ্গে আরো কয়েকজন আদিবাসীও আসে। তারা মেয়েদের টেনে বাড়ি নিয়ে যায় সেই জায়গায় যেখানে মোটা ছেলেটি
থেকে কাটা হয়েছিল। মেয়েদের কাপড়ও খুলে ফেলা হয়। এরপর বৃদ্ধ সর্দার এসে আবারও একে একে সবাইকে পরীক্ষা করে। দুজনকে ফিরে খাঁচায় পাঠায়, কিন্তু জাস্টিনকে আলাদা করে সরিয়ে নেওয়া হয়। এর কিছুক্ষণের পরেই আকাশ ফেটে ভারী বৃষ্টি নামে। বৃষ্টি নামতে আদিবাসীরা পাহারাদার ছাড়াই সবাই নিজের কুড়ে ঘরে চলে যায়। খাঁচায় থাকা এক মেয়ে এই সুযোগ কাজে লাগায়। তার ফোনের রিংটং চালিয়ে পাহারাদারের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপর দ্রুত খাঁচার উপর উঠে বাইরে বেরিয়ে যায়। আর সে কলেজে দৌড়বিদ ছিল, তাই পিচ্ছিল পথ তার গতিকে আটকাতে পারে না। দৌড়াতে দৌড়াতে সে নদীর ধারে একটি কাঠের নৌকা দেখতে পায় এবং তৎক্ষণিক নৌকায় উঠে পালিয়ে যায়। বৃষ্টি থামার পর আদিবাসীরা জাস্টিনকে আবারও ফিরিয়ে আনে। তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার মুখ আর গায়ে লাল সাদা রং মাখানো হয়েছিল। তার বন্ধুরা বুঝতে পারছিল না এটার মানে কি। হার্বেও কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ তারা দেখতে পায় কাছে এক আদিবাসী মেয়েকে, যার দুই পা শক্ত করে বাঁধা হয়েছিল। তখনই সবাই সত্যটা বুঝে যায়। আদিবাসীরা জাস্টিনকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবর শুনে জাস্টিনের বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। হার্বে বলে, তোমার ভাগ্য ভালো, যাদের বিয়ে দেওয়া হয় তারা অন্যদের চেয়ে একটু বেশি সময় বাঁচে। দাড়িওয়ালা ছেলেটি তখনই তাকে চুপ থাকতে বলে। সে জাস্টিনকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো না কোনো ভাবে আমরা এখান থেকে পালিয়ে যাব। এই সময় কিছু আদিবাসী খাঁচে খাবার দিতে আসে। জাস্টিন আবারও সেই ছোট ছেলের দিকে তাকায়। সে বাঁশিটি আবারও বাজায় আর ছোট ছেলেটি মুগ্ধ হয়ে শুনতে লাগে। ওইদিকে হার্বে হেসে বলে, এইগুলো করে কোনো লাভই হবে না। এরপর সে বাটির অদ্ভুত খাবার খেতে শুরু করে। পাশে থাকা মেয়েটি খেতে চাচ্ছিল না, কারণ সে নিরামিষ বুঝি, কিন্তু ক্ষুধায় সে শেষমেশ খেয়ে ফেলে। বাটি খালি করার পর হঠাৎ তার চোখ আটকে যায় নিচে পড়ে থাকে একটি মাংসের দিকে। আর সে মাংসে একটি ট্যাটু ছিল। আর তখনই সে বুঝে যায় যে মাংস সে এতক্ষণ খাচ্ছিল তা তার সে বান্ধবীর, যে নৌকা নিয়ে পালাচ্ছিল। এই সত্য জানার পরে সে শোকে আতঙ্কে বাটিটি ভেঙে নিজের গলে কেটে ফেলে। সে নিজে আত্মহত্যা করেছিল, কারণ সে চাচ্ছিল না যে আদিবাসীরা তাকে মেরে ফেলুক। এছাড়াও তার বন্ধুদেরকে তার চোখের সামনে এভাবে মরতে দেখতে পাচ্ছিল না। তার বন্ধুরা কিছু বুঝে ওঠার আগে মেয়েটির প্রাণ শেষ হয়ে যায়, কিন্তু বাকিরা তখন ভাবে তার এই মৃত্যু যেন বৃথা না যায়। তাই তারা গোপনে মেয়েটির মৃতদেহের মুখ খুলে কাঠের সাহায্যে তার গলার ভেতরে নেশা ধরানো পাতাগুলো গুজে দিচ্ছিল। পরিকল্পনা ছিল এই যে নরভক্ষীরা যদি এই মাংস খায় তাহলে পুরো গ্রোথটাই নেশায় আচ্ছন্ন হয়ে পড়বে। এই সব কিছু আদিবাসীরা সন্দেহ করতে পারে না। কিছুক্ষণ পর কালো কষে এসে মেয়েটিকে টুকরো টুকরো করে এবং তার মাথাকে আবারও চুলায় পোড়াতে দেয়। খুব তাড়াতাড়ি পুরা মাংসের গন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর সে মাংস আদিবাসীরা খুব মজা করে খাচ্ছিল। খাওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় অনেক আদিবাসী টলতে টলতে হাঁটছে। তারা অনেক হাসছে, অদ্ভুত আচরণ করছে। তারা এমন নেশায় কখনোই পড়েনি। সুযোগ বুঝে জাস্টিনের দাড়িওয়ালা ছেলেটি চুপি চুপি খাঁচা থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই আরেকটি ছেলে পালাতে চায়। হার্ব তাকে শক্ত করে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়, কারণ সে চেয়েছিল অন্য কেউ আগে ধরা পড়ুক আর সে বেঁচে যাক। জাস্টিনের কাছে তাকে বাঁচানোর সময় ছিল না, তাই তারা পালিয়ে যেতে লাগে। কিছুক্ষণ পর অজ্ঞান হওয়া ছেলেটির চোখ খুলে সামনে দুজন নেশাগ্রস্ত আদিবাসী অদ্ভুতভাবে হাসছিল। সে ভাবে যত সম্ভব তাড়াতাড়ি এখান থেকে তাকে পালিয়ে যেতে হবে, কিন্তু আক্রমণ শুরু হলো হঠাৎ করেই। এক আদিবাসী তার হাত চেপে ধরে, দাঁত দিয়ে মাংস ছিঁড়ে নিতে চায়। ভয়ে ছেলেটি দৌড়াতে লাগে, কিন্তু চারদিক থেকে আরো অনেক আদিবাসী এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এইদিকে জাস্টিনার দাড়িওয়ালা ছেলেটি নদীর ধারের পথ ধরে উপরের দিকে এগোতে লাগে। তারা ভাবে হয়তো রেস্কিউ টিমের কাছে পৌঁছে যাবে, কিন্তু নদী পার হওয়ার সময় জাস্টিনের পা পিছলে পানিতে পড়ে যায়। তার চিৎকার শুনে দাড়িওয়ালা ছেলেটি ভয়ে দৌড়াতে দৌড়াতে এগিয়ে গিয়ে একটি গাছের ডাল বাড়িয়ে তাকে তুলে আনে। এরপর তারা জঙ্গলের ভেতরে এগোতে গিয়ে পৌঁছায় সেই জায়গায় যেখানে প্লেনটি বিধ্বস্ত হয়েছিল। সেখানে গিয়ে তারা দেখে অনেক মৃতদেহ পাশে ঝুলছে। রোদে শুকিয়ে সেগুলো নরভক্ষীদের খাবার বানিয়ে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে জাস্টিন কাঁপতে লাগে, কিন্তু দাড়িওয়ালা ছেলেটি ছোট প্লেনের ধ্বংস অবশেষে গিয়ে তার জিপিএস ট্র্যাকারটি খুঁজে পায়। দুর্ভাগ্যবশত জিপিএস ট্র্যাকারটির ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই জাস্টিন মোবাইলের রিংটং শুনতে পায়। দুজনে মৃত যাত্রীদের পকেট খুঁজতে লাগে। অবশেষে হার্বের প্রেমিকার পকেট থেকে একটি ফোন পাওয়া যায়, কিন্তু তারা খুশি হওয়ার আগেই আদিবাসীরা আবারও তাদের খুঁজে ফেলে। এত চেষ্টা করেও তারা আবারও ধরা পড়ে যায়। এরপর আদিবাসী মহিলারা জাস্টিনকে বিয়ের জন্য সাজাতে শুরু করে, আর দাড়িওয়ালা ছেলেটিকে বেঁধে রাখা হয় একটি কাঠের খুঁটিতে। কালো কষে তাকে সবচেয়ে নিষ্ঠুর শাস্তি দেয়। প্রথমে তার শরীরের সব হাড় ভাঙে, এরপর তাকে সবুজ আঠালো মাটি মাখিয়ে দেয়। সে মাটির মিষ্টি গন্ধে অসংখ্য পিঁপড়া তার শরীরে উঠে কামড়াতে শুরু করে। ছেলেটির আত্মচিৎকার চারপাশে ছড়িয়ে পড়ে। এইদিকে জাস্টিনের শ্বাসকোষ শেষ হয়ে
হয়ে গেলে গ্রোথের বৃদ্ধ সর্দার একটি ছোট ছুরি হাতে নিয়ে সামনে আসে। সে বিয়ের আচার শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে আদিবাসী প্রচন্ড চিৎকার শোনা যায়। সাথে সাথে তাদের বৃদ্ধ সর্দার বিয়ের অনুষ্ঠান থামিয়ে দেয়। কিছুক্ষণ পরে এক আদিবাসী দৌড়ে এসে হাজির হয়। তার হাতে ছিল কারো কাটা মাথা। আসলে উদ্ধারকারী দল জঙ্গলে ঢুকে পড়েছিল। এই কথা যখন আদিবাসীরা জানতে পারে তারা ভাবে এখন হয়তো তারা নতুন শিকার পেতে চলেছে। তাই সর্দার তার দলকে বলে, চলো শিকার করতে। মুহূর্তে পুরো গ্রাম ফাঁকা হয়ে যায়। শুধু কয়েকজন মহিলা আর ছোট বাচ্চা রয়ে যায়। তাদের মধ্যে ছিল সেই ছোট ছেলেটি যে জাস্টিনের বাঁশির সুর শুনছিল। সুযোগ বুঝে সেই শিশুটি জাস্টিনকে আস্তে করে তার হাতের দড়ি খুলে দেয়। জাস্টিন তখন দাড়িওয়ালা বন্দি লোকটিকেও বাঁচাতে চায়, কিন্তু লোকটি তাকে জোরে করে বলে, তুমি পালাও, ফোনটা নিয়ে যাও। ঠিক তখনই সে ছোট ছেলে লোকটাকে অজ্ঞান করে পরে তার গলা কেটে ফেলে। এই দৃশ্য দেখে জাস্টিন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু থেমে থাকার আর সময় ছিল না। দৌড়ানোর সময় খাঁচায় বন্দি থাকা হার্ব জাস্টিনকে ডেকে বলে, আমাকেও নিয়ে যাও। কিন্তু হার্ব যে বিশ্বাসঘাতক তা জানার পর জাস্টিন তাকে সেখানেই রেখে চলে যায়। ছোট আদিবাসী ছেলেটি জাস্টিনকে জঙ্গলের বাইরে বের করার পথ দেখিয়ে দেয়। কৃতজ্ঞতা হিসেবে জাস্টিন তার গলায় থাকা ছোট বাঁশি লকেটটি ছেলেটিকে উপহার দিয়ে দেয়। কিন্তু নদী পার হওয়ার সময় গ্রোথের কয়েকজন তাকে দেখে ফেলে। কিন্তু ঠিক তখনই সেখানে একটি প্রাণীকে দেখা যায়। এই প্রাণীকে আদিবাসীরা পবিত্র মনে করত। প্রাণীটি জাস্টিনকে আক্রমণ না করে আদিবাসীরা ভাবতে লাগে এটা হয়তো কোনো সংকেত। তাই তারা জাস্টিনকে আর তাড়া করে না। নদী পেরোতে জাস্টিন এক ভয়ঙ্কর যুদ্ধের মাঝে পড়ে যায়। উদ্ধারকারী দল আর আদিবাসীরা মুখোমুখি লড়াই করছে। অগ্নাশয়ের সামনে আদিবাসীরা একে একে মারা পড়ছিল। জাস্টিন দ্রুত নিজের ফোন বের করে সৈন্যদের সামনে গিয়ে বলে, আমি আদিবাসী নই। ফোন দেখে কমান্ডার তাকে বাঁচিয়ে নেয়। শেষ পর্যন্ত সৈন্যরা গুলি থামায়। একজন জাস্টিনকে জিজ্ঞেস করে, আর কেউ কি বেঁচে আছে? জাস্টিন একটু ভেবে বলে, না, শুধু আমি একাই বেঁচে আছি। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। আর হার্ব রয়ে যায় সে নরখাদক মানুষদের মাঝেই। জাস্টিনের বেঁচে ফেরার খবর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে যায়। তখন জাস্টিনের কাছে সবাই জানতে পারে আদিবাসীরা নাকি তাকে সাহায্য করেছিল, কারণ জাস্টিন নিজেই সবাইকে এই মিথ্যা গল্প বলেছিল যাতে ওই উপজাতির সভ্যতা একেবারে মুছে না যায়। রাতে ঘুমাতে যাওয়ার সময় হার্বের বোন ফোন করে। সে বলে, স্যাটেলাইটের ছবিতে দেখে মনে হচ্ছে জঙ্গলে এক লোক এখনো বেঁচে আছে। তার পুরো শরীর কালো রঙে রাঙানো, ঠিক হার্বের মতো। অর্থাৎ এখন হার্বি হয়ে গিয়েছে সেই নরখাদক গোত্রের নতুন কালো জল্লাদ। আর এই ভয়ঙ্কর রহস্য নিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, হার্বের সাথে যা হয়েছে তা কি ঠিক হয়েছে, নাকি তাকেও নরখাদককে খেয়ে ফেললে পারত? আসলে হার্বেককে তারা কালো জল্লাদ বানিয়েছিল কারণ সে ছিল খুবই স্বার্থপর, ওয়ান কাইন্ড অফ জল্লাদ। তাই হয়তো নরখাদকরা তার এই পার্সোনালিটি দেখে পছন্দ করে এবং তাকে তাদের গোত্রের কালো জল্লাদ বানিয়ে ফেলেছিল। হয়তো ওই জঙ্গলে যখন আপনার এবং আমার মতো লোকজন আটকা পড়বে তখন হার্বি হয়তো আমাদেরকে নিষ্ঠুরভাবে মেরে খেয়ে ফেলবে। তো বি কেয়ারফুল। আবারও কথা হবে অন্য একটি গল্পতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।